মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যায় যার ব্যাখ্যা দেওয়া কখনোই সম্ভব হয় না। যার সাথে এমন ঘটনাগুলো ঘটে শুধু সেই ব্যক্তি উপলব্ধি করতে পারে। 2002 সালে ভারতের হায়দ্রাবাদে কুন্দনবাগ নামক একটি জায়গার একটি বাড়িতে এমন একটি ঘটনা ঘটেছিল যার রহস্য আজ পর্যন্ত কেউ উদ্ঘাটন করতে পারেনি। কি ঘটেছিল কুন্দনবাগের ওই বাড়িতে, কি রহস্য লুকিয়ে আছে সেখানে, তাই জানবো আজকের মুভির গল্পে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2025 সালে তেলুগু ভাষায় মুক্তি পাওয়া হরর মিস্ট্রি থ্রিলার মুভি 12A রেলওয়ে কলোনির কথা। মুভির শুরুটা একটু স্লো হলেও ধীরে ধীরে আপনি কখন যে এক গোলকধাঁধায় হারিয়ে যাবেন আপনি বুঝতেই পারবেন না। আর মুভির ক্লাইম্যাক্সটা আপনাকে ভালো করে বুঝতে শেষ 5 মিনিট আপনাকে 5 বার দেখতে হবে। তো আর কথা না বাড়িয়ে চলুন সেই গোলকধাঁধায় প্রবেশ করা যাক। মুভির শুরুটা হয় হায়দ্রাবাদের 12A রেলওয়ে কলোনিতে। আমাদের 4 জন বন্ধুকে দেখানো হয় যারা সন্ধ্যার পর মদের আসর বসিয়েছে। এরা 4 জন হচ্ছে কার্তিক, নরেশ, জয়দেব আর মোটাটার নাম জালাল। ড্রিঙ্ক করার মধ্যে তারা বিভিন্ন টপিক নিয়ে কথা বলছিল। এরপর একসময় ইউটিউবে একজন প্যারানর্মাল অ্যাক্টিভিটিস্টের একটি ভিডিও দেখতে শুরু করে, যেখানে ওই ব্যক্তি বলছিল আত্মা এক্সিস্ট করে, তবে সবাই সেটা দেখতে পায় না। আত্মার সব থেকে কাছের মানুষ বা যার সাথে বেশি শত্রুতা আছে, যার উপর অনেক বেশি রেগে আছে, একমাত্র তারাই ওই আত্মাদেরকে উপলব্ধি করতে পারে। ড্রিঙ্ক করার মধ্যে এমন উদ্ভট টপিক নিয়ে আলোচনা দেখে কার্তিক বিরক্ত হয়ে ফোনটাই কেড়ে নেয়। সিন চলে যায় পরবর্তী দিন সকালে। সবাই ছাদে ঘুমিয়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই কার্তিক পাশের বাড়ির ছাদে এক আন্টিকে দেখে তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছিল, কিন্তু তার সাথে চান্স না পেয়ে অন্য পাশের ছাদে থাকা অনুরাধার সাথে কথা বলার চেষ্টা করে। তবে অনুরাধাও তাকে জুতা দেখিয়ে দেয়। ইনি হচ্ছেন টিল্লু, এই এলাকার এমএলএ প্রার্থী। টানা 2 টার্ম হেরে এখন যে কোনোভাবে জেতার চেষ্টা করছে। টিল্লুর বাবা অসুস্থ। নির্বাচনে জেতার এমন নেশায় তাকে ধরেছে যে জন্য অসুস্থ বাবাকে নির্বাচনে তার জয় দেখা পর্যন্ত বাঁচিয়ে রাখতে নিজ ঘরের মধ্যে একটি মেডিকেল টিম রেখে দিয়েছে। পাশে টিল্লুর ছোট ভাই মুন্না। কার্তিকরাও টিল্লুর হয়ে কাজ করে। এই জন্য টিল্লু কার্তিকদের বলে দেয় এলাকার ইয়াংদের ভোটটা খুব জরুরি, তাই কাজ কর, ছেলেদের জন্য ক্রিকেট আর মেয়েদের জন্য ভলিবল টুর্নামেন্টের আয়োজন কর। মানে একসাথে তার নির্বাচনী প্রচারণা হয়ে যাবে, কারণ নির্বাচনের আর 3 মাস বাকি আছে। এদিকে টুর্নামেন্টের খবর পেয়ে অনুরাধার বান্ধবীরাও অনুরাধার সাথে দেখা করে। তারা অনুরাধাকে তাদের সাথে খেলতে অনুরোধ করে, কারণ টিমে 6 জন সদস্যের দরকার, তারা 5 জন আছে। অনুরাধা খেললে 6 জন হয়ে যাবে। আবার এদের মধ্যে অনেকেই দরিদ্র, প্রাইজ মানি পেলে তাদের পড়াশোনার জন্য হেল্প হবে, যে জন্য অনুরাধা রাজি হয়ে যায়। এরপর টুর্নামেন্ট শুরু হয়। অনুরাধারাও খেলতে খেলতে একসময় ফাইনালে পৌঁছে যায়, কিন্তু ফাইনালে এসে অনুরাধা কোনোভাবেই ভালো পারফর্ম করতে পারছিল না, যে জন্য কার্তিক আর তার বন্ধুরা পাশে বসে তাদেরকে টিটকারি করছিল। ফার্স্ট হাফটা কোনো মতে কেটে যায়। অনুরাধারা পয়েন্টে অনেক পিছিয়ে পড়েছে, এই জন্য অনুরাধা একদম হালই ছেড়ে দিয়েছে। তবে অন্যরা বোঝায় তোর জন্য তো আমরা এত দূর এসেছি, ভাবিস না, রানার্স আপ হলেও আমরা একটা প্রাইজ মানি পাবো। আবার কার্তিক তখন ক্রিকেট প্র্যাকটিস করছিল। অনুরাধাকে দেখে পণ্ডিতি করে বেশি ভাব নেওয়ার চেষ্টা করে ব্যাটের বদলে স্ট্যাম্প দিয়ে ব্যাট করতে গেলে হাত ফসকে ছুটে গিয়ে অনুরাধার মাথায় গিয়ে লাগে, যে জন্য তাকে 6টি সেলাইও দিতে হয়। এই ঘটনায় অনুরাধার বান্ধবীরা বলছিল ও ইচ্ছে করে এমনটা করেছে যাতে আমরা হেরে যাই। এমনকি তারা পুলিশে কমপ্লেন করার কথাও বলছিল। কার্তিকও বুঝতে পারছে যদিও ব্যাপারটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, তারপরে এটা ঠিক হয়নি। তাই কার্তিক হসপিটালে গিয়ে অনুরাধার সাথে দেখা করে তাকে সরি বলে। আর এরপর অনুরাধার বান্ধবী বলছিল বাদ দে, পুলিশে কমপ্লেন করার কোনো প্রয়োজন নেই। এরপর তারা হসপিটাল থেকে চলেই যাচ্ছিল। তখনই হসপিটালের এক নার্স অনুরাধাকে দেখে সিন্দে নামে এক ব্যক্তিকে কল করে জানিয়ে দেয় যে আপনি যাদেরকে খুঁজছেন তারা এখানেই আছে। শোনা মাত্র সিন্দে খুশিতে অন্য একজনকে কল করে জানিয়ে দেয় ওদেরকে খুঁজে পেয়েছি, এবার আর পালানোর কোনো সুযোগ দিব না। অন্য দৃশ্যে টিল্লুকে দেখা যায় নেল্লোরের স্বামীজির আশ্রমে এসেছে। টিল্লু স্বামীজিকে বলে দেখুন স্বামীজি, 2 বার হেরে আমার মান সম্মান সব গেছে, যে কোনো মূল্যে আমাকে এবার জিততেই হবে। স্বামীজি তখন টিল্লুকে একটি আইডিয়া দেয়, সাথে এটাও বলে দেয় আমি তোমাকে যেমনটা বললাম এই সব কিছু তোমার নিজ হাতে করতে হবে, তবেই তুমি জিততে পারবে। সিন চলে যায় কার্তিকের বাড়িতে। কার্তিকও সবার সাথে বসে ড্রিঙ্ক করছিল। তবে বন্ধুরা তাদের বাবা মায়ের প্রসঙ্গ তুললে কার্তিক ছাদে চলে যায়। মূলত কার্তিকের জন্মের আগেই তার বাবা মারা গিয়েছিল, আর তার মা তাকে ছোট রেখে মারা গেছে, যে জন্য কার্তিক কখনোই বাবা মায়ের আদর কী জিনিস তা বুঝতে পারেনি। এজন্য যখনই কেউ বাবা মায়ের কথা তোলে তার অনেক কষ্ট হয়।
এর মধ্যে অনুরাধাকে দেখা যায় বাড়িতে ফিরছে। তাই অনুরাধাকে দেখে কার্তিক জালালকে বলে, এতদিন তো শুধু ওকে দূর থেকে দেখেছি, হসপিটালে কাছে থেকে দেখার পর বুঝতে পারলাম ও কতটা কিউট। তাই আমি ঠিক করে নিয়েছি এখন থেকে ওই আমার সব। মানে কার্তিক অনুরাধাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছে। এরপর থেকে কার্তিক দিন রাত অনুরাধাকে বিভিন্ন জায়গায় ফলো করতে শুরু করে। একরকম অনুরাধাকে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা সাজিয়ে ফেলেছে। আবার অনুরাগ খ্রিস্টান ধর্মাবলম্বী। যদিও কার্তিক হিন্দু, তারপরও সে এখন থেকে নিজের ঘরের মধ্যে প্রেয়ারও শুরু করেছে। কারণ অনুকে বিয়ে করার পর সে যদি এখানে আসে তাহলে দুজন একসাথে প্রে করবে। যাই হোক, এর মধ্যে কার্তিক লক্ষ্য করে অনুরাধাদের বাড়ির সামনে কেউ একজন ঘোরাফেরা করছে। আর এ অন্য কেউ নয়, সিন্ধে, যাকে আমরা ফোনে কথা বলতে দেখেছিলাম। কিন্তু কার্তিক সিন্ধেকে আগে কখনো এই এলাকায় দেখেনি। তাই কার্তিক সিন্ধের কাছে গিয়ে জানতে চায়, আপনি এখানে ঘোরাফেরা করছেন কেন, কাকে চান? সিন্ধে বলে, আমার নাম ডক্টর সিন্ধে, আমি একজন নিউরোসার্জন। 7 মাস আগে আমার স্ত্রী আর আমার পরিবার আমাকে না জানিয়ে বাড়ি ছেড়ে চলে এসেছিল। আমি জানি না কেন এসেছে, তবে এরপর থেকে তাদেরকে আমি খুঁজছি। সিন্ধের কথা শুনে কার্তিক ধরে নেয় সিন্ধে হয়তোবা অনুরাধার বাবা হবে। সিন্ধে বলে, আমি আজই জানতে পারলাম ওরা এখানে আছে, এই জন্য আমি দেখা করতে এসেছি। কিন্তু বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি না, গেটটাও বাইরে থেকে লক করা। কার্তিক বলে, আজ তো রোববার, হয়তোবা চার্চে গিয়েছে, ঘণ্টাখানেকের মধ্যে এসে পড়বে। সিন্ধে কোত্থেকে এসেছে কার্তিক এটা জিজ্ঞেস করার আগেই জালালের কল আসে। জালাল জানায় গতকাল রাতে টিল্লুর ভাই মুন্নার খুন হয়েছে। তাই খবর পাওয়া মাত্রই কার্তিক টিল্লুর বাড়িতে ছুটে যায়। কার্তিক জালালের কাছে জানতে চায় এটা কিভাবে হলো। জালাল জানায় গতকাল রাতে মুন্না বাড়ি গিয়েছিল, সেখানে টিল্লুর অপোজিট পার্টির লোক নরসিংহার সাথে মুন্নার ঝামেলা বেঁধে যাওয়ায় একসময় তারা মুন্নার গলা কেটে খুন করেছে। আবার ঘটনার পর থেকে নরসিংহাও নিখোঁজ, মানে আত্মগোপনে আছে। খবর পেয়ে পুলিশের এসপিও আসে। টিল্লু তাকে স্পষ্টই বলে দেয়, যে আমার ভাইয়ের সাথে এই ঘটনা ঘটিয়েছে তাকে খুঁজে বের করে আমি নিজ হাতে মারব। আর এটা টিল্লু নির্বাচনের আগে করে দেখাবে। এরপর কার্তিকটা একটি টং দোকানে বসে চা খেতে খেতে এই বিষয়টি নিয়ে আলোচনা করছিল যে টিল্লু এখন কি করতে যাচ্ছে। কারণ টিল্লুর বিষয় তারা ভালো করে জানে, টিল্লু একবার যেটা বলে সেটা করে দেখায়। ঠিক তখনই কার্তিক লক্ষ্য করে অনুরাধা অটো নিয়ে কোথাও যাচ্ছে। সাথে সাথে কার্তিকও বাইক নিয়ে অনুরাধাকে ফলো করতে করতে ওয়ারাঙ্গাল স্পোর্টস একাডেমিতে পৌঁছে যায়। কার্তিক যতটুকু জানে অনুরাধা খুব ভালো খেলতে পারে না, কারণ তারা নিজেরাই তো প্রমাণ দেখেছিল। তাহলে অনুরাধা এখানে কি জন্য এসেছে? কার্তিক এটা জানার জন্য ভিতরে যায়। আর এরপরে কার্তিক যেটা দেখতে পায়, কার্তিক নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। মূলত অনুরাধা স্টেট লেভেলের একজন ব্যাডমিন্টন প্লেয়ার, সামনেই তাদের টুর্নামেন্ট। এই জন্য অনুরাধা টুর্নামেন্টের আগের সিলেকশনে এসেছে। এমনকি তার অপোজিট প্লেয়ারের সাথে খেলে অনুরাধা অনেক পয়েন্টের ব্যবধানে তাকে হারিয়েও দেয়। সামনে সিঙ্গাপুরে একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে অনুরাধার অংশগ্রহণ করার কথা ছিল, যে জন্য অনুরাধা এত পরিশ্রম করছে। তবে অনুরাধার কোচ জানায় সেখানে অংশগ্রহণ করতে হলে 3 লক্ষ টাকা লাগবে। এত টাকা তারা এখন কোথায় পাবে? এই জন্য সে অনুরাধাকে আগামী বছরের জন্য অপেক্ষা করতে বলে। কিন্তু অনুর কথা, আগামী বছর তো আমার পারফরমেন্স এমন নাও হতে পারে। এই বছর যদি আমি যেতে না পারি তাহলে তো আমি কখনই আমার স্বপ্ন পূরণ করতে পারবো না। কিন্তু মুখের কথায় তো আর হবে না, এত টাকা অনুরাধা কোথায় পাবে? তবে অনুরাধার বিষয়ে সবকিছু জানার পর কার্তিক ডিসিশন নেয় যে কোনো মূল্যে সে অনুরাধার স্বপ্ন পূরণ করবে। মানে 3 লক্ষ টাকা সে জোগাড় করে দিবে। এর মধ্যে জালাল কর করে জানায় মুন্নাকে যে নরসিংহা খুন করেছিল টিল্লু সে নরসিংহাকে খুঁজে পেয়েছে। তার মানে টিল্লু নরসিংহাকে আজই শেষ করতে যাচ্ছে। এরপরে আমাদের দেখানো হয় টিল্লু নরসিংহাকে ধরে কোনো একটি গোপন জায়গায় আটকে নিজ হাতে তার গলা কেটে তাকে খুন করে। ওই ঘরের পিছনেই সেই স্বামীজি রিচুয়াল পারফর্ম করছিল। মূলত এখানে তারা ব্ল্যাক ম্যাজিক পারফর্ম করছে। নরসিংহাকে খুনের পর টিল্লু ওই রক্তমাখা ছুরি হাতে স্বামীজির পাশে এসে বসে। তবে স্বামীজি যখনই পারফর্ম করতে যাবে তখনই স্বামীজি কোনো একটি জায়গায় আটকে যায়। সে টিল্লুকে বলে, তোমাকে আমি বলেছিলাম সবকিছু ঠিকঠাক মতো করতে। তার মানে সে টিল্লুকে যে কাজের কথা বলেছিল সেটা এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। অবশ্য টিল্লু বুঝতে পারছিল না কি বাকি আছে। এই জন্য টিল্লু সেখান থেকে উঠে তার অসুস্থ বাবার কাছে গিয়ে তার সাথে কথা বলে। টিল্লু তার বাবাকে বলে, তোমার সেবায় আমি 2 জন সুন্দরী নার্স রেখে দিয়েছি। যে কোনো মূল্যে আমার নির্বাচনে জয়লাভ করার আগ মুহূর্ত পর্যন্ত তোমাকে বেঁচে থাকতে হবে। তোমাকে নিজ চোখে আমার জয়লাভ দেখে যেতে হবে। তো সিন চল যায় পরবর্তী দিন। আরাধনাকে ফলো করে কার্তিক একটি বড় বিল্ডার অফিসে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে আরাধনা কাঁদতে কাঁদতে বের হয়ে যাচ্ছে। কার্তিক সেখানে সিকিউরিটির সাথে কথা বলে জানতে পারে প্রতিনিয়ত এখানে যে মেয়েগুলো আসে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে যায়। মূলত আরাধনা যখন হায়দ্রাবাদের টুর্নামেন্টের জন্য এসেছিল তখন এই ব্যক্তি আরাধনাকে বলেছিল কোনো সময় যদি আরাধনার কোনো সহযোগিতার প্রয়োজন হয় সে সহযোগিতা করবে। তাই আরাধনা যেহেতু এখন 3 লক্ষ টাকার প্রয়োজন,
আরাধনা তার কাছে সহযোগিতার জন্য এসেছিল, কিন্তু সে আরাধনার এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করে। সে তাকে বাজে প্রস্তাব দেয়। এই জন্য আরাধনা কাঁদতে কাঁদতে চলে গেছে। কার্তিকও বিষয়টা জানার পর তাকে খুব ভালো করে পিটিয়ে চলে যায়। এরপর কার্তিক বাড়ি ফিরে আরাধনার সাথে দেখা করতে যাচ্ছিল। ঠিক তখনই আরাধনা বাড়ির বাইরে আসে। কার্তিক আরাধনাকে বলে যে তোমার যদি টাকার প্রয়োজন হয় আমি তোমাকে হেল্প করব। তোমার এখানে ওখানে ঘুরে বেড়ানোর কোনো প্রয়োজন নেই, আমি তো আছি। তবে আরাধনা কার্তিকের কোনো কথার জবাব না দিয়ে বড় একটি পাথর তুলে পাশে থাকা কারের গ্লাসটি ভেঙে ফেলে। এটা দেখে কার্তিকের দ্রুত বাড়িতে চলে যায়। তবে কার্তিক জানালা দিয়ে উকি দিয়ে দেখে আরাধনার মা সিন্ধের সাথে কথা বলছে। তাদের অঙ্গভঙ্গি দেখে কার্তিক ধারণা করে ওরা হয়তো বা অনেক আর্থিক ক্রাইসিসের মধ্য দিয়ে দিন পার করছে। কিন্তু কার্তিকের কাছেও তো এই মুহূর্তে টাকা নেই। তাই কার্তিক তার বন্ধু জালালকে কল করে 3 লক্ষ টাকা ম্যানেজ করে দিতে বলে। জালালের কথা এই মুহূর্তে তার টাকা কোথায় পাবে। তবে জালাল একটি রাস্তা খুঁজে বের করে। 3 দিনের মধ্যে টাকার প্রয়োজন। এত কম সময় তো লিগালি কোনো টাকা অ্যারেঞ্জ করা সম্ভব নয়। জালাল তাই ইললিগাল একটি পন্থা অবলম্বন করে। তারা এই স্টেট থেকে অন্য স্টেটে অবৈধ কিছু চলাচলন করার কন্ট্যাক্ট নেয়। আর সেই কন্ট্যাক্ট মতো সেই জিনিসটা পৌঁছে দেওয়ার পর তার বিনিময়ে তারা 1 লক্ষ টাকা পায়। কিন্তু 1 লক্ষ টাকায় তো হচ্ছে না, তাদের তো আরও 2 লক্ষ টাকার প্রয়োজন। এখন এই টাকা তারা কোথায় পাবে? জালাল তখন কার্তিককে টিল্লুর সাথে কথা বলতে বলে যে এই মুহূর্তে একমাত্র সে আমাদেরকে সহযোগিতা করতে পারে। কারণ যতদূর সে জানে, টিল্লু যেহেতু ভোটে জিততে উঠে পড়ে লেগেছে, তার কাছে প্রত্যেকটি ভোট এখন গুরুত্বপূর্ণ। এই জন্য কার্তিক টিল্লুর সাথে দেখা করতে যায়। আর কার্তিককে দেখে টিল্লু কার্তিককে একটি পার্সেল ধরিয়ে দেয়, সাথে বলে কালকে বিকেল পর্যন্ত এই পার্সেলটা যত্ন সহকারে লুকিয়ে রাখতে হবে। কার্তিক টিল্লুকে টাকার বিষয় বললে টিল্লু বলে কাল পর্যন্ত এটা রাখ, তারপর তুই যত টাকা চাস পাবি। তবে সাথে এটাও বলে দেয় কোনো পরিস্থিতিতে পার্সেলটা খোলা যাবে না। তো টাকার ম্যানেজ যেহেতু হয়ে গেছে, কার্তিক একজন খুশিতে খুশিতে ওই পার্সেলটি নিয়ে বেরিয়ে যায়। তবে বাড়িতে পৌঁছানোর আগেই জালাল কল করে জানায় টিল্লুর অবৈধ সম্পদের কথা জানতে পেরে পুলিশ টিল্লুর বাড়িতে রেড করে কিছু পায়নি। এই জন্য যারা টিল্লুর হয়ে কাজ করে তাদের বাড়ি তল্লাশি করছে। জালালদের বাড়িও তল্লাশি করে ফেলেছে। এরপর কার্তিকের বাড়ি তল্লাশি করবে। আবার টিল্লু তাকে যে পার্সেল দিয়েছে, কার্তিক জালালকে টিল্লুর দেওয়া পার্সেলের বিষয়ে বলে। জালাল বলে কোনো মতে বাড়িতে নিস না, তাহলে ধরা পড়ে যাবি। কার্তিক তখন অনেক চিন্তাভাবনা করে দেখে যে কোথায় রাখবে। কার্তিকের তখন মনে পড়ে আরাধনাদের বাড়িতে কেউই নেই, তার মানে আরাধনাদের বাড়িটি সেফ হবে। এই জন্য কার্তিক দেয়াল টপকে ভিতরে গিয়ে আরাধনাদের বাড়ির পিছের দিকের পাইপ বেয়ে উপরের ঘরের জানালার কাঁচ ভেঙে ভিতরে প্রবেশ করে। কার্তিক ওই প্যাকেটটি টেবিলের উপর রেখে কিচেনে গিয়ে খাবার খুঁজছিল। ঠিক তখনই আরাধনা এসে পড়ে। আরাধনাকে দেখে তো কার্তিক পুরোই হতভম্ব হয়ে গেছে, কারণ কার্তিক জানতো আরাধনা বাড়িতে নেই। আরাধনা কার্তিকের কাছে জানতে চায় আমি তো তোমাকে শুধুমাত্র গুন্ডা ভেবেছিলাম, এখন তো দেখছি বড় মানের একটা চোর। কার্তিক বলে আরে না, আমি তোমার বাড়িতে চুরি করতে আসিনি। আরাধনা কার্তিককে হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে যায়। কার্তিক জানতে চাচ্ছিল তোমরা দরজা জানালা আটকে লাইট বন্ধ করে বাড়ির মধ্যে কেন আছো? কি সমস্যা বলো তো? তোমাকে কি বিয়ের জন্য প্রেশার দিচ্ছে, এই জন্য আটকে রেখেছে? কে তোমাকে আটকে রেখেছে আমাকে একবার বলো, তোমার মা না তোমার বাবা? আরাধনা কার্তিককে শান্ত করার চেষ্টা করে। আরাধনা বলে কার্তিক আস্তে কথা বলো, তুমি যদি সবকিছু জানতে চাও প্রথমে আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো। ঠিক তখনই জালাল কল করে জানতে চায় ওই প্যাকেটটি কোথায় রেখেছিস, সেফ আছে তো? আমি তো তোর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। কার্তিক জালালকে আরাধনার বাড়ির কথা বলে, যা আমি তোর বাড়িতে আছি, তুই এক কাজ কর, তুইও চলে আয়। আরাধনা তখনও বলছিল তুমি দ্রুত আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো। এর মধ্যে জালাল এসে পড়ে। জালাল জানতে চায় তুই এখানে কি করছিস? কার্তিক আরাধনাকে দেখিয়ে বলে আমি তোর সাথে গল্প করছি, তুই কি খাবি তাই বল, চা খাবি না কফি? তবে জালালের কাছে একটি কল এলে জালাল দ্রুত বাড়ি থেকে বের হয়ে যায়। আর এরপরে আরাধনার মা এসে পড়লে আরাধনা দ্রুত কার্তিককে খাটের নিচে লুকিয়ে রাখে। আরাধনা ঘুমানোর অভিনয় করলে আরাধনার মা লাইট অফ করে চলে যায়। এরপর আরাধনা কার্তিককে আবারও বের করে বলে তুমি যত দ্রুত সম্ভব আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো। কিন্তু কার্তিকের কথা তোমার মাও দেখছি বাড়িতে, তোমরা দুজনেই বাড়িতে, অথচ এইভাবে সব বন্ধ করে কেন রেখেছিলে? ঠিক তখনই উপরের ঘরে শব্দ হয়। এই জন্য কার্তিক চেক করতে উপরের ঘরে যায়। আর এরপর কার্তিক যেটা দেখতে পায় সেটা দেখার জন্য কার্তিক মোটেও প্রস্তুত ছিল না। কার্তিক উপরের ঘরে দরজা খুলতেই দেখে মেঝেতে আরাধনার মার ক্ষতবিক্ষত লাশ পড়ে আছে। এমনকি বেডের উপর আরাধনার লাশ। দুজনের বডি দেখে বোঝা যাচ্ছে তাদের মৃত্যু হয়েছে কয়েকদিন আগে। বডিও ডিকম্পোজ হতে শুরু করেছে। দেখা মাত্রই কার্তিক বুঝতে পারছিল না সেইগুলো কি দেখছে। কার্তিক সাথে সাথে নিচে তাকাতেই দেখে আরাধনাও নিচে দাঁড়িয়ে আছে। আর এরপরই কার্তিক সেন্সলেস হয়ে যায়। এখান থেকে সিন চলে যায় এই ঘটনার 1 বছর পর। হায়দ্রাবাদ ক্রাইম কন্ট্রোল ব্যুরো, ইনি ব্যুরোর ইনচার্জ রানা প্রতাপ। আর ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ঝান্সি রানা প্রতাপের অনেক বড় একজন ফ্যান।
কারণ প্রতাপ এ পর্যন্ত অনেক কেস সলভ করেছে। কিন্তু জানসি প্রতাপের কাছে জানতে চায়, স্যার যতদূর আমি জানি আপনি কোনো কেস সলভ করতে খুব বেশি সময় নেন না, কিন্তু ডাবল মার্ডার ওই কেসটায় এত সময় কেন নিয়েছিলেন এই বিষয়টা আমি কিছুতেই বুঝতে পারছি না। জানসি মূলত অনুরাধাদের ওই কেসটির বিষয়ে জানতে চাচ্ছে। প্রতাপ তখন জানসিকে বলে, প্রতিটি খুনের পিছে কোনো একটা মোটিভ থাকে। আমার জীবনে যতগুলো কেস আমি সলভ করেছি বা যত কেসের বিষয় শুনেছি, খুন করার জন্য এমন মোটিভ আমি কোনোদিনও শুনিনি। তো অ্যাকচুয়ালি ওই কেসে কি হয়েছিল রানা প্রতাপ জানসিকে সব খুলে বলতে শুরু করে। আর এখান থেকে সিন চলে যায় 1 বছর পূর্বে 12 রেলওয়ে কলোনিতে, মানে ওই ঘটনার পরবর্তী দৃশ্যে। ওই ঘটনার পর কার্তিককে হসপিটালে নিয়ে ভর্তি করা হয়। অনুরাধা কার্তিকের সামনে তখনও দাঁড়িয়ে আছে, কিন্তু কার্তিকের বন্ধুরা বাইরে দাঁড়িয়ে বলাবলি করছিল কি জন্য যে ও ওই বাড়িতে গেল। ও এখন পুলিশের চোখে প্রাইম সাসপেক্ট। সাথে তারা এটাও জানায়, পোস্টমর্টম রিপোর্ট বলছে কার্তিক যখন তাদের বডি দেখেছে তার 3 দিন আগেই তাদের মৃত্যু হয়েছিল। কিন্তু অনুরাধা এখনও কার্তিকের সামনে দাঁড়িয়ে আছে। তবে কার্তিক যখন বাস্তবতা বুঝতে পারে ঠিক তখনই অনুরাধা হঠাৎ করে বিলীন হয়ে যায়। তার মানে এতক্ষণ পর্যন্ত কার্তিকের সাথে অনুরাধার আত্মা ছিল। ওই সময় কেসটির তদন্ত করছিল রানা প্রতাপ। তাই রানা প্রতাপ হসপিটালে এসে কার্তিকের সাথে কথা বলে। রানা প্রতাপ প্রথমেই জানতে চায়, তুমি কেন খুন করেছ? কার্তিকের কথা, আমি তো খুন করিনি। প্রতাপ জানতে চায়, তুমি খুন না করলে কে করেছে তুমি জানো? কার্তিক কোনো উত্তর দিতে পারছিল না। তখনই ডক্টর এসে প্রতাপকে বলে, স্যার পড়ে গিয়ে মাথায় আঘাত পায়, ওর মস্তিষ্কের অনেক রক্তক্ষরণ হয়েছে। এই মুহূর্তে আপনি তার স্টেটমেন্ট নিতে পারেন না, এতে পেশেন্টের কমপ্লিকেশন বাড়তে পারে। তাই প্রতাপকে বাধ্য হয়ে চলে যেতে হয়। আবার বাইরে এলে চালার প্রতাপকে বলে, স্যার আমার বন্ধু খুনি না, আপনারা শুধু শুধু ওকে দোষী ভাবছেন। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী তাদের খুন হয়েছে 3 দিন আগে। ওই সময় তো আমরা শহরেই ছিলাম না। আপনারা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখতে পারেন, আমরা অন্য শহরে ছিলাম। প্রতাপও তাই বিষয়টা খতিয়ে দেখতে বলে যে আসলে ওরা শহরের বাইরে ছিল কিনা। যদিও প্রতাপদের চোখে কার্তিক প্রাইম সাসপেক্ট, তারপরও কার্তিক ওই দিন শহরে না থাকায় আপাতত কার্তিকের জামিন মঞ্জুর করা হয়। কার্তিককে হসপিটাল থেকে বাড়িতে নেওয়া হয়, কিন্তু কার্তিক বুঝতে পারছে না ওই বাড়িতে আসলে কি হয়েছিল। চোখ বন্ধ করলে শুধু অনুরাধাকে দেখতে পাচ্ছে। তবে কার্তিকের মনে পড়ে ওই দিন রাতে কার্তিক যখন অনুরাধার সাথে অনুরাধার রুমে বসে কথা বলছিল, জালা সেখানে গিয়েছিল। তাই কার্তিক জালার কাছে জানতে চায়, ওই দিন আমি যখন অনুর সাথে কথা বলেছিলাম তুই তো অনুকে দেখেছিলি, তাহলে আমি ভুল দেখলাম কিভাবে? অবশ্যই এরপরই জালাল জানায়, জালাল যখন সেখানে গিয়েছিল জালাল কার্তিকের সামনে অনুকে দেখেনি। জালাল শুধু দেখেছিল কার্তিক একাই কথা বলছে। আর এই জন্য মূলত জালাল আর্জেন্ট কলের নাটক করে সেখান থেকে চলে গিয়েছিল। কিন্তু কার্তিক এটাই বুঝতে পারছে না, কেউ যদি না দেখবে কার্তিকে কেন অনুরাধাকে দেখল। এর মধ্যে অনুরাধা আর অনুরাধার মায়ের পোস্টমর্টম শেষ করে ডেড বডি রিলিজ করা হয়। খবর পেয়ে কার্তিকরাও কবরস্থানে যায়, যেখানে তাদের সমাহিত করা হচ্ছিল। তবে সব কার্যক্রম শেষ হলে অনুরাধার বান্ধবী কার্তিককে জানায়, অনুরাধারা যখন এখানে এসেছিল তখন থেকে অনুরাধা কার্তিককে পছন্দ করত, কিন্তু অনুরাধা কার্তিককে কখনোই বুঝতে দেয়নি। মূলত এর পিছনে একটি কারণ ছিল। অনুরাধা একদিন বাস স্টপে বাসের জন্য অপেক্ষা করছিল। তখন অনুরাধার মুখ ওড়না দিয়ে পেঁচানো। পাশে থাকা 2 জন ছেলে অনুরাধাকে বিভিন্ন কথা বলে টিস করছিল, যে জন্য অনুরাধা তাদের বাইকের চাবিটি নিয়ে দূরে ফেলে দেয়। দূরে দাঁড়িয়ে কার্তিক এই দৃশ্য সবকিছু দেখেছিল। আর ওই দিন রাতের বেলায় কার্তিক যখন তার বন্ধুর সাথে অটো করে যাচ্ছিল, ওই একই অটোতে অনুরাধা পিছিয়ে বসেছিল। কিন্তু ওই সময় অনুরাধার মুখে কাপড় পেঁচানোর কারণে কার্তিক অনুরাধাকে চিনতে পারছিল না। তবে কার্তিক তার বন্ধুর সাথে আলোচনা করছিল, আজ সে বাস স্টপে যে মেয়েটিকে দেখেছে ওই মেয়েটির সাহসিকতা দেখে কার্তিকের তার পছন্দ হয়েছে। তার কথা তুই তো চেহারাই দেখোসনি, তাকে পছন্দ কি করে করলি? কার্তিকের কথা, আমি তার চেহারা না দেখলেও তার মধ্যে সাহসিকতা দেখেছি। আর সৌন্দর্যই মানুষের সবকিছুই নয়। কিন্তু অনুরাধা তো স্পষ্টই বুঝতে পারছিল যে কার্তিক তার কথাই বলছে। আর কার্তিকের মুখে ওই রাতের কথাগুলো শুনে অনুরাধা কার্তিকের প্রেমে পড়ে গিয়েছিল। তবে অনুরাধা যে কার্তিককে পছন্দ করত অনুরাধার বান্ধবী আগে থেকে সেটা জানত। সেও বহুবার কার্তিকের সাথে কথা বলতে বলেছে, কিন্তু অনুরাধা কোনো একটি কারণে কার্তিকের সাথে সরাসরি কথা বলেনি বা তাকে তার নিজের মনের কথা খুলে বলেনি। অবশেষে অনুরাধার মৃত্যুর পর কার্তিক জানতে পারল যে অনুরাধাও তাকে ভালোবাসত। আর এটা এখন সব থেকে বেশি কষ্টদায়ক। এরপর অনুরাধার কথা ভেবে ভেবে রাত দিন ড্রিঙ্ক করে করে কার্তিকের দিন পার হচ্ছিল। তবে এর মধ্যে একদিন কার্তিকের অনুরাধার বাবা সিন্ধের কথা মনে পড়ে। কার্তিক তার সব বন্ধুকে ডেকে সিন্ধের কথা বলে যে মাঝে মাঝে অনুরাধার বাবা এখানে আসতো। আমি তো কয়েকবার দেখেছি সে ব্লু রঙের একটি দামি কার নিয়ে আসতো। কিন্তু জালালা জানায়, আমরা তো এমন কাউকে দেখিনি। এতে করে কার্তিক আরও বেশি দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ যা কিছু হচ্ছে শুধু কার্তিকই দেখছে, অন্য কেউ কেন দেখতে পাচ্ছে না। এর জন্য কার্তিক থানায় গিয়ে প্রতাপের সাথে দেখা করে
এবং প্রতাপকে বোঝায়, স্যার আমি এই কেসের প্রাইম সাসপেক্ট হলেও এই কেসের সবথেকে বেশি এফেক্ট আমার উপরে পড়েছে, কারণ আমি আরাধনাকে অনেক বেশি ভালোবাসতাম। আর আরাধনার মৃত্যুর পর আমি জানতে পেরেছি ও আমাকে ভালোবাসতো। তাই যে কোনো মূল্যে ওর মৃত্যুর কারণ আমাকে জানতে হবে, না হলে আমার জীবনটা অর্থহীন হয়ে যাবে। প্রতাপের কথা আমি তোমার বিষয়টা বুঝতে পারছি, কিন্তু কেসটা অনেক বেশি কমপ্লিকেটেড। প্রতাপ জানতে চায়, তুমি ওই রাত তুই বাড়িতে কী জন্য গিয়েছিলে সেটা আগে বলো। কিন্তু কার্তিক তো টিল্লুর ওই বিষয়টি বলতে পারছে না। তাই কার্তিক বলে, আমার ওর সাথে দেখা করতে ইচ্ছা করেছিল, এই জন্য আমি গিয়েছিলাম। কার্তিক প্রতাপকে ওই রাতের ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু খুলে বলে। আর এটা শোনার পর প্রতাপ একদমই চমকে যায়। প্রতাপ কার্তিককে বলে, তুমি বলছো তুমি গিয়ে ওদেরকে মৃত অবস্থায় দেখেছ? তুমি বাড়ি গিয়ে ভালো করে রেস্ট করো। তুমি যে কথা বলছো তার পিছে কোনো লজিক নেই। কেসটা আগে থেকে অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে। তারপর আমরা কোনো সিসিটিভি ফুটেজে কোনো ক্লুই পাইনি। এমনকি ওই পরিবারের সাথে কারো পার্সোনাল বা কোনো ফ্যামিলি ইস্যু ছিল কি না সে সম্পর্কে আমরা কিছু জানতে পারিনি। কার্তিক তখন সিনদের কথা বলে যে অনুরাধার বাবা মাঝে মধ্যেই ওদের বাড়িতে দেখা করতে আসতো, আমি তাকে কয়েকবার দেখেছি। কার্তিক বলে ব্লু রঙের একটি কার নিয়ে আসতো, আর ওই কারের নম্বরটি ফ্যান্সি নম্বর হয়, কার্তিকের নম্বরটি মনেও আছে। তাই ওই কারটি কার নামে রেজিস্টার করা আছে সেটা বের করতেই সিনদের পরিচয় বের হয়ে যায়। সিন্দে মূলত মুম্বাইতে একটি হসপিটাল চাকরি করে, যে জন্য তথ্য পাওয়া মাত্রই প্রতাপ কার্তিককে নিয়ে মুম্বাইতে সেই হসপিটালে গিয়ে সিন্দের সাথে দেখা করে এবং সিন্দেকেও জানায়, ওয়ারাঙ্গালে আপনার স্ত্রী আর আপনার মেয়ের খুন হয়েছে, আমরা সেই খুনের তদন্ত করতে এসেছি। তবে এটা শুনে সিন্দে যা বলে তা শুনে প্রতাপ আর কার্তিক পুরোই হতভম্ব হয়ে যায়। সিন্দে বলে, আপনারা যাদেরকে আমার স্ত্রী এবং আমার মেয়ে মনে করছেন, আসলে তারা আমার স্ত্রী এবং মেয়ে নয়, আমার স্ত্রী এবং শাশুড়ি, কারণ অনুরাধা আমার স্ত্রী ছিল। শোনার পর প্রতাপ সিন্দের কাছে তাদের রিলেশনের বিষয়টি জানতে চায় যে কিভাবে কি হয়েছিল। সিন্ধু তখন জানায়, অনুরাধার মায়ের ব্রেনে টিউমার ছিল। অনুরাধা তার মাকে এই হসপিটালে চিকিৎসা করাতে আনলে ওই সময় অনুরাধাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের কথা চিন্তা করে সিন্ধে বিনা পয়সায় অনুরাধার মায়ের সার্জারি করেছিল। আর এই জন্য অনুরাধাদের সাথে সিন্ধের অন্যরকম একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এরপর থেকে যখনই তারা চেক আপ করতে আসতো বা বিভিন্ন কারণে মাঝে মধ্যে অনুরাধা আর অনুরাধার মা সিন্ধের সাথে দেখা করত। সিন্ধের সাথে এটাও জানায় তার ছেলের কিডনি নষ্ট, আর ছেলের এই অবস্থার পর তার স্ত্রীও তাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছিল। অনুরাধাও এটা জানার পর মাঝে মধ্যেই সিন্ধের ছেলেকে দেখতে যেত। আর এভাবে অনুরাধাদের সাথে সিন্ধের বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। ধীরে ধীরে অনুরাধার মাও সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। আর এরপরই সিন্ধে অনুরাধাকে তার ছেলের বিষয়ে বলে যে অনুরাধা যখনই তার ছেলের কাছে গিয়েছে, তার সাথে সময় দিয়েছে, তার ছেলে অনেকটাই ইমপ্রুভ হয়েছে। সিন্ধু বুঝতে পারছে এই মুহূর্তে তার ছেলের মায়ের ভালোবাসার প্রয়োজন। এই জন্য সিন্ধে অনুরাধাকে বিয়ের অফার করে। সাথে সিন্ধে এটাও বলে যে এটা আপনার অন্যভাবে নেবেন না, আমি আমার জায়গা থেকে বলেছি, আপনারা ভালো করে ডিসিশন নিয়ে তারপরে আমাকে জানাবেন। আমি আপনাদের জোর করছি না বা আপনাদেরকে আমি সাহায্য করছি বলে তার বিনিময়েও কিছু চাচ্ছি না। আমার ছেলেটা এমনিতে হয়তো বাঁচবে না, শেষ সময়টা যদি মায়ের ভালোবাসা পায় তাহলে ওর কষ্টটা হয়তো বা একটু কম হবে। সিন্ধের সাথে অনুরাধা ব্যাডমিন্টন কেরিয়ার কথা বলে যে তুমি তো ব্যাডমিন্টন খেলতে অনেক পছন্দ করো, ব্যাডমিন্টনকে তুমি তোমার কেরিয়ার হিসেবে নিতে চাও, আমি তোমাকে সাহায্য করব। সিন্ধে প্রতাপদের বলে, ওই দিন আমি তাদেরকে বলার পর আমি জানি না মা মেয়েকে কনভিন্স করেছিল না মেয়ে মাকে কনভিন্স করেছিল, তারা আমার প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিল। প্রতাপের কথা, তাহলে তারা চলে গেল কেন? সিন্ধে বলে, বিয়ের কিছুদিন পর আরাধনা তার মেডিকেল চেক আপ করতে আমার হসপিটাল এসেছিল। আর ওই সময় আরাধনা মেডিকেল চেক আপ করানোর সময় আমরা জানতে পারি আরাধনার কিডনি আমার ছেলের কিডনির সাথে 100% ম্যাচ করছে। তাই আমি খুশি মনেই আরাধনাকে আমার ছেলের জন্য একটি কিডনি ডোনেট করতে অনুরোধ করি। কিন্তু এরপর ওদের মধ্যে কি হচ্ছিল আমি জানি না, হঠাৎ করে আমাকে কিছু না জানিয়ে ওরা এখান থেকে কোথাও চলে গিয়েছিল। অনেক খোঁজার পর অবশেষে আমি জানতে পারি ওরা ওয়ারাঙ্গালে কোনো এক বাড়িতে রয়েছে। তাই আমি ওদেরকে বোঝানোর জন্য সেখানে গিয়েছিলাম। এখানে আমাদের দেখানো হয় সিন্ধে যখন ওয়ারাঙ্গালে আরাধনাদের সাথে দেখা করতে গিয়েছিল তখন সিন্ধে তাদেরকে বুঝিয়েছিল যে আমার ছেলের জন্য কোনো কিডনি দিতে হবে না, তবু তোমরা ফিরে আসো। কিন্তু অনুরাধা স্পষ্ট বলে দেয়, আমার আপনার সাথে কোনো সম্পর্ক রাখার প্রয়োজন নেই, আপনি আর এখানে আসবেন না। তারপর সিন্ধে অনুরাধাকে অনুরোধ করে, এখনও সময় আছে, বাইরে আমার গাড়ি পার্ক করা আছে, আমার সাথে চলো। আর বাইরে গাড়ির কথা শুনে অনুরাধা রাগ করে বাইরে এসে পাশে থেকে পাথর তুলে গাড়ির গ্লাস ভেঙে ফেলেছিল। কিন্তু ওই সময় কার্তিক ধরে নিয়েছিল তার উপর রাগ করে হয়তোবা গাড়ির গ্লাস ভেঙেছে। সিন্ধে বলে, ওই দিনের ঘটনার পর আমি আর ওদের কাছে যাইনি। আবার হসপিটালে বিভিন্ন কাজ এবং সার্জারিতে আমি এঙ্গেজ হয়ে পড়ায় আমি খোঁজখবরও নিতে পারিনি। আজই আপনাদের মুখে ওদের মৃত্যুর বিষয়টি জানতে পারলাম। সিন্ধের মুখে সবকিছু শোনার পর প্রতাপ বলে, আপনি অনুরাধাকে আপনার ছেলেকে কিডনি দিতে বলেছিলেন, অনুরাধা আপনার ছেলেকে কিডনি দেয়নি, এর জন্যই আপনি আপনার ছেলের জন্য কিডনি নিতে অনুরাধাকে খুন করেছেন। আপনার মোটিভ একদম ক্লিয়ার।
তবে প্রতাপদের নিয়ে আসা তাদের পোস্টমর্টম রিপোর্ট দেখে সিন্ধে প্রতাপকে বলে, দেখুন পোস্টমর্টম রিপোর্টে স্পষ্টই দেখা যাচ্ছে ওদের কিডনি ইনট্যাক্ট ছিল। আমার ছেলের জন্য যদি আমি ওদেরকে খুনই করব তাহলে তো আমি কিডনি নিয়ে আসার কথা। আর এখানে যে সময় খুনের কথা উল্লেখ আছে ওই সময় আমি আমার হসপিটালে সার্জারি করছিলাম। আপনি হসপিটালের সকল তথ্য যাচাই করে দেখতে পারেন। আমি শুধু ওদেরকে মুম্বাইতে ফিরিয়ে আনার জন্য গিয়েছিলাম, খুন করতে নয়। অবশ্য প্রতাপরাও তথ্য নিয়ে জানতে পারে সিন্ধে যেমনটা বলছে সেটাই সঠিক। সিন্ধে ওই দিন মুম্বাইতে এই হসপিটালে সার্জারি করছিল। তার মানে ওদের খুনে সিন্ধের কোনো হাত নেই। আবার অনুরাধার বিয়ের কথা জানতে পেরে কার্তিক বাড়িতে ফিরে মন মরা হয়ে বসে আছে, কারণ কার্তিক তো জানতই না অনুরাধা বিবাহিত। কার্তিক তার বন্ধুদের সাথে বিষয়টি শেয়ার করে। আর এরপর কোনো একটি প্রসঙ্গে উঠে আসে কার্তিক যখন হসপিটালে অ্যাডমিট ছিল তখন টিল্লুই কার্তিকের সকল চিকিৎসার ব্যয়ভার বহন করেছে, সাথে তার জামিনের টাকাও দিয়েছিল। জালাল বলে ওই রাতে টিল্লু তোকে একটি পার্সেল দিয়েছিল, সেই পার্সেলটি সেফ রাখার জন্যই সে এসব করেছে। কিন্তু কার্তিক ওই পার্সেলের কথা কিছুই মনে করতে পারছে না। জালাল তখন কার্তিককে মনে করিয়ে দেয় যে তুই ওই পার্সেলটি সেফ রাখার জন্যই অনুরাধাদের বাড়িতে গিয়েছিলি। আমি যখন সেখানে গিয়েছিলাম টেবিলের উপর পার্সেলটি আমি দেখেছিলাম। তবে আমি আসার সময় ওই পার্সেলটি নিয়ে আসি আর পরবর্তী দিন সেটা টিল্লুকে দিয়ে দিই। কার্তিকের কথা এই বিষয়টি তুই যদি আগেই বলতি তাহলে পুলিশ আমাকে সন্দেহ করতো না, কারণ আমি তো পুলিশকে বলতেই পারিনি আমি কি জন্য সে বাড়িতে গিয়েছিলাম। জালালের কথা আমি যদি ওই পার্সেলের কথা প্রকাশ করে দিতাম তাহলে টিল্লু এই কেসের সাথে ফেসে যেত। সামনে নির্বাচন, একবার ভেবে দেখেছিস কি হতো। এর মধ্যেই প্রতাপ কার্তিককে থানায় ডেকে জানায় আরাধনা আর আরাধনার মায়ের মৃত্যুর 2 দিন আগে এবং 2 দিন পর পর্যন্ত ওই সেলফোন টাওয়ার আওতায় যতগুলো মোবাইল অ্যাক্টিভ ছিল সবগুলোর তথ্য তারা যাচাই বাছাই করেছে। আর এখানে তারা একটি সন্দেহজনক লিঙ্কও পেয়েছে। আরাধনাদের মৃত্যুর 1 ঘন্টা পূর্বে ওই এরিয়াতে একটি ফোন অন হয়েছিল, আর এই নম্বরটি অন্য কারণ নয়, টিল্লুর নম্বর। এই জন্য প্রতাপরা টিল্লুকে জিজ্ঞাসাবাদ করতে থানায় এনেছে। তবে টিল্লুকে দেখা মাত্রই কার্তিক লুকিয়ে সবকিছু দেখছিল। এরপর প্রতাপ টিল্লুকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে টিল্লুর কাছে জানতে চায় ওদেরকে কেন খুন করেছ। টিল্লু বলে ওদেরকে খুন করার আমার কোনো প্রয়োজনই নেই, আমি কেন খুন করতে যাব। প্রতাপের কথা তোমার ফোন কেন ওই এরিয়াতে ছিল। টিল্লু বলে সামনে নির্বাচন, আমার পার্টির এক কর্মী অসুস্থ ছিল, তাকে দেখতেই ওই এরিয়াতে আমি গিয়েছিলাম। প্রতাপ আবার জানতে চায় রাত 7টা থেকে 9টা পর্যন্ত কোথায় ছিলে। টিল্লু বলে আমাদের পার্টি প্রেসিডেন্টের একটি অ্যাসেম্বলি ছিল, সেখানে ছিলাম। অনেকগুলো টিভি চ্যানেলও সেটা দেখতে পাবেন। টিল্লুর কথা মতো সেই চ্যানেলগুলো চেক করে দেখা যায় ওই সময়ের মাঝে টিল্লু সেখানে উপস্থিত ছিল। এই জন্য টিল্লু প্রতাপকে বলে আপনার কাছে কোনো তথ্য পাওয়া না থাকাতেও আপনি আমাকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন, তবে ভবিষ্যতে এমনটা করার চেষ্টা করলে আমি আর আপনাকে সম্মান দিয়ে কথা বলবো না। আগে আমার সম্পর্কে ভালো করে জেনে তারপর আমাকে বলবেন, বলে টিল্লু চলে যায়। আর টিল্লু চলে যেতেই প্রতাপ কার্তিককেও বলছিল টিল্লুর সাথে এই কেসের কোনো না কোনো কানেকশন নিশ্চয় আছে। এখন তাদেরকে সেই কানেকশনটা খুঁজে বের করতে হবে। সেলফোনের টাওয়ার লোকেশন জেনে টিল্লুকে এখানে নিয়ে আসা হয়েছিল। এর জন্য কার্তিক প্রতাপের কাছে জানতে চায় ওই এরিয়াতে ওই সময় তারা কি কি কথা বলেছিল আমরা কি জানতে পারবো। প্রতাপের কথা ডিজিটাল ওয়ার্ল্ডে প্রাইভেসি বলতে কিছুই নেই, সব কিছুই সম্ভব, মানে ইচ্ছা করলে তারা সেটা অ্যাক্সেস করতে পারবে। আর এটা জানার পর কার্তিক একজন কনস্টেবলকে ঘুষ দিয়ে ওই সময় ওই এরিয়াতে তার সন্দেহভাজন যে সকল নম্বরগুলো ছিল সবগুলো নম্বরের ডিটেলস এবং তাদের ফোন কল রেকর্ডও বের করে নেয়। সাথে কার্তিক একটি অবৈধ গান কিনে সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে মুম্বাইতে চলে যায় এবং সিন্ধেকে সকাল থেকে ফলো করতে করতে সিন্ধে যখন হসপিটাল থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল তখন সিন্ধেকে অপহরণ করে সিন্ধের বাড়িতেই নিয়ে যায়। এমনকি বেশ কিছুক্ষণ পর কার্তিক স্মোক করার জন্য সিগারেটের প্যাকেট বের করে দেখে প্যাকেটে সিগারেট নেই। তাই কার্তিক সিগারেট কিনতে সামনে টং দোকানে যায়। সাথে প্রতাপকে কল করেও তার মুম্বাইতে আসার বিষয়টি বলে। কার্তিক বলে স্যার কেস আমি সলভ করে ফেলেছি, আপনি দ্রুত আসুন। আর প্রতাপের কলটা কাটতেই কার্তিক সামনে কিছু একটা দেখে একটু চমকে ওঠে। এখান থেকে সিন শিফট হয়। সিন চলে যায় এর কয়েকদিন পর, একদম নির্বাচনের দিন। টিল্লু তার গোপন বাংলো বাড়িতে অপেক্ষা করছে। টিল্লু যেখানে আছে টিল্লু কাউকে জানায়নি। তবে এর মধ্যে টিল্লুর সিকিউরিটি কল করলে টিল্লু ছাদে গিয়ে দেখে কার্তিক এসেছে। তাই টিল্লু বলে ওকে আমি চিনি, ওকে আসতে দাও। এরপর কার্তিক ভিতরে এলে টিল্লু কার্তিককে বলে এতদিন তুই কোথায় ছিলি, তোকে আমি বেল করলাম, টাকা দিয়ে হেল্প করলাম, তুই আমার সাথে দেখা পর্যন্ত করলি না। টিল্লুর সাথে ওই দিনের প্যাকেটের কথা বলে ওই দিন অনেক কষ্ট করে ওই প্যাকেটটা তুই প্রোডাক্ট করেছিলি, আর এই জন্যই আমি সবকিছু করেছি। কিছুক্ষণের মধ্যে ইলেকশনের রেজাল্ট ঘোষণা করা হবে। টিল্লু ধারণা করছে সে শতভাগ বিজয়ী হবে। এজন্য টিল্লু কার্তিককে বলে একবার আমি জিতে গেলে তোর জীবনটা বদলে যাবে। সাথে টিল্লু অনুরাধাদের খুনের বিষয়টিও বলে যে তোর বন্ধুরা বলল যে ইদানিং তুই নাকি ওই ইনভেস্টিগেশন অফিসারের সাথে তোর গার্লফ্রেন্ডের মৃত্যুর রহস্য উন্মোচনে ব্যস্ত। আমাকেও খুনের তদন্ত করতে ডেকেছিল, কিন্তু আমি তো আর কিছু করিনি।
এটা শোনার পরও কার্তিক টিল্লুর কাছে জানতে চায় ওদেরকে কেন খুন করেছ। টিল্লু বলে, তুই পাগল হয়েছিস, আমি কেন ওদেরকে খুন করতে যাব। কার্তিক আবারও বলে, সত্যি করে বলো, কেন ওদের খুন করেছ। টিল্লুর কথা, তুই এসব কি বলছিস, আমি কি জন্য খুন করতে যাব, পুলিশকে তোকে বলেনি। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, অনুরাধা আর অনুরাধার মায়ের খুনটা আসলে কে করল। খুনটা কি সিন্ধে করেছিল নাকি টিল্লু? আসল রহস্যটা কি? এরপরই মূলত আসল রহস্যটা উন্মোচিত হয়। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম কার্তিক সিন্ধেকে অপহরণ করে তার বাড়িতে নিয়ে এসেছিল। আর এখানে আমরা এটাও দেখতে পাই, ওই রাতে সিন্ধে যখন অনুরাধার মায়ের সাথে কথা বলছিল, মানে কার্তিক যখন জানালা দিয়ে উকি দিয়ে তাদের কথা বলতে দেখেছিল, ওই সময় হসপিটাল থেকে সিন্ধেকে কল করে জানিয়ে দেয় সিন্ধের ছেলে মারা গেছে, যে জন্য সিন্ধে তাড়াহুড়ো করে বের হয়ে চলে গিয়েছিল। আর এই কল রেকর্ডটা কার্তিক পুলিশের সাইবার সেলে পেয়েছিল, যে জন্য কার্তিক তাকে অপহরণ করে নিয়ে এসেছে। কার্তিকের কথা, তোমার ছেলে ওদিন মারা গিয়েছিল, তাই তোমার আর কিডনির প্রয়োজন ছিল না, এই জন্যই তুমি ওদেরকে খুন করেছ, তাই তো? সিন্ধে বলে, না, আমি ওদেরকে খুন করিনি। কিন্তু কার্তিকের কথা, ওই দিন তো আপনি ইন্সপেক্টরকে কিডনির বিষয়ে বলেছিলেন, কিন্তু আপনার ছেলে যে মারা গিয়েছিল সেটা কেন গোপন করেছেন? এরপর সিন্ধে জানায় আরাধনার কিডনিতে সিন্ধের ছেলের কিডনির সাথে 100% ম্যাচ করেছিল। এটা আরাধনার মা তার কাছে ট্রিটমেন্ট নিতে আসার আগে সে জানতে পেরেছিল। মূলত ছেলের কিডনির জন্য সে অনেকের প্রোফাইল ম্যাচ করানোর চেষ্টা করিয়েছিল। আর এভাবেই খুঁজতে খুঁজতে সিন্ধে আরাধনার প্রোফাইলটি পেয়ে যায়। মূলত আরাধনা একটি ব্লাড ব্যাংকে তার ব্লাড ডোনেট করেছিল। ওই ব্লাড ব্যাংক থেকে সিন্ধে জানতে পারে আরাধনার মায়ের ব্রেন টিউমার। আরাধনা তার মাকে ট্রিটমেন্ট দিতে মাঝে মধ্যে হসপিটালে নিয়ে যায়। তাই ওই মুহূর্তেই সিন্ধে আরাধনাকে বিয়ের প্ল্যান করেছিল, যাতে বিয়ের পর তার ছেলেকে কিডনি দিতে আরাধনাকে সে বাধ্য করতে পারে। সেই প্ল্যান মতোই আরাধনার মায়ের বিনা পয়সা চিকিৎসা পর্যন্ত করিয়েছিল। আর সিন্ধের এই প্রপোজালে অনুরাধা নিজে রাজি হয়েছিল। যদিও অনুরাধার মা ইনিশিয়ালি রাজি ছিল না, কিন্তু অনুরাধা সিন্ধের ছেলের বিষয়টি চিন্তা করে বিয়ের জন্য রাজি হয়েছিল। কিন্তু বিয়ের ঠিক 2 দিন আগেই সিন্ধে অনুরাধার মায়ের কাছে ধরা পড়ে যায়। অনুরাধার মা সিন্ধের ছেলের এবং অনুরাধার সকল টেস্ট ফাইল দেখে ফেলে। সিন্ধে তখন অনুরাধার মাকে বোঝানোর চেষ্টা করে, একজন মানুষের বেঁচে থাকতে একটি কিডনি যথেষ্ট, আর আমার ছেলেকে কিডনি দিলে অনুরাধার কোনো ক্ষতি হবে না। কিন্তু অনুরাধার মায়ের কথা, আপনার ছেলেকে কিডনি দিলেও বেঁচে থাকবে সেটা ঠিক আছে, কিন্তু ওর তো স্বপ্ন ব্যাডমিন্টন খেলার, ও কি ব্যাডমিন্টন খেলতে পারবে, ও স্বপ্ন পূরণ করতে পারবে? অনুরাধার মায়ের এই কথার পরে সিন্ধের আসল চেহারা প্রকাশ পায়। তার কথা, তার ছেলের জীবন বাঁচানোর জন্য একজনের স্বপ্ন নষ্ট হলে তাতে কি যায় আসে, ব্যাডমিন্টন না খেললে তো আর ও মরে যাবে না। অনুরাধাও তখন পুরো বিষয়টি বুঝতে পারে যে সিন্ধে কী জন্য তাকে বিয়ের প্রপোজাল দিয়েছিল। আর এরপরে মূলত সিন্ধেকে কোনো কিছু না জানিয়ে বিয়ের আগে অনুরাধার মা সেখান থেকে পালিয়ে ওয়ারাঙ্গলে চলে গিয়েছিল। তার মানে এটা স্পষ্ট সিন্ধের সাথে অনুরাধার বিয়ে হয়নি। আর এটা জানার পর কার্তিক এখন বেশ খুশি। যদিও অনুরাধা বেঁচে নেই, তারপরও কার্তিক এখন এতটুকুতে শান্তি পাচ্ছে যে অনুরাধা অবিবাহিত ছিল আর তাকে ভালোবাসত। সিন্ধের সকল প্ল্যানের কথা জানতে পেরে কার্তিক ধারণা করে অনুরাধা কিডনি না দেওয়াতে আপনার ছেলে মারা গিয়েছে, এই জন্য রাগের বশে আপনি হয়তোবা অনুরাধাদেরকে খুন করেছেন। তারপর সিন্ধে বলছিল, আমি ওদেরকে খুন করিনি। কার্তিকের কথা, আমি বুঝতে পারছি এটা আপনার একার কাজ নয়, আপনার সাথে আর কে ছিল সেটা বলুন। সিন্ধে কিছুই বলতে চাচ্ছিল না, এই জন্য কার্তিক একসময় সিন্ধেকে কান পয়েন্ট করে। আর এরপরে সিন্ধে সত্যিটা বলতে রাজি হয়। কিন্তু সিন্ধে কিছু বলার আগেই কেউ একজন পিছের থেকে কার্তিকের মাথায় আঘাত করে কার্তিককে সেন্সলেস করে ফেলে। এখান থেকে সিন চলে যায় আবার সেই নির্বাচনের দিনের ওই দৃশ্যে, মানে কার্তিক যেদিন টিল্লুর সাথে দেখা করতে গিয়েছিল। কার্তিকের ওই প্রশ্নের জবাবে টিল্লু জানায়, ওই দিন আমি সেখানে ছিলাম না। তবে কার্তিক জানতে চায়, তুমি তোমার নিজের ভাই মুন্নাকে কেন খুন করেছো সেটা বলো। মুন্নার খুনের বিষয়ে জানতে চায় টিল্লু কেমন যেন ইতস্তত বোধ করতে শুরু করে, মানে পুরো একটা ভেবাচাকা খেয়ে যায়। কার্তিক জানতে চায়, কেন তুমি তোমার নিজের ভাইকে খুন করেছ, তোমার নিজের ভাইকে খুন করার কি প্রয়োজন পড়েছিল? আর এরপরে সামনে আসে আসল রহস্য। টিল্লু যখন নির্বাচনের আগে নেল্লোরের ওই স্বামীজির আশ্রমে গিয়ে স্বামীজির সাথে দেখা করে তার নির্বাচনে জেতার ইচ্ছার বিষয়টি বলেছিল, তখন স্বামী সবকিছু পর্যালোচনা করে টিল্লুকে বলেছিল, তোমার বাবার একজন ওয়ারিশই এই পজিশন পাবে, তাই তোমাকে যদি ওই পজিশন পেতে হয় তাহলে তোমার বাবার যে অন্য ওয়ারিশ আছে তাদেরকে হত্যা করতে হবে, আর এটা তোমার নিজ হাতে করতে হবে, তবেই তুমি ওই পজিশন পাবে, মানে নির্বাচনে জিততে পারবে। আর এই জন্যই মূলত টিল্লু ওই রাতে নিজের ছোট ভাই মুন্নাকে গলা কেটে হত্যা করে। কিন্তু মুন্নাকে হত্যা করার পর যখন তারা ব্ল্যাক ম্যাজিক পারফর্ম করতে যাবে, তখন স্বামীজি বুঝতে পারে তাদের কাজ পরিপূর্ণ হয়নি। স্বামীজি টিল্লুকে বলে, মুন্না ব্যতীত তোমার বাবার আরও ওয়ারিশ আছে, যতক্ষণ তাকে শেষ না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমার ইচ্ছা পূরণ হবে না। এই জন্য টিল্লু তার বাবার সাথে গিয়ে কথা বলে।
টিল্লু তার বাবার কাছেও জানতে চায় যে তার বাবার আর কোনো ওয়ারিশ আছে কিনা। যতদূর টিল্লুর মনে আছে, টিল্লু যখন ছোট ছিল, টিল্লুর বাবার অন্য একটি মহিলার সাথে রিলেশন ছিল, আর সে অন্য কেউ নয়, অনুরাধার মা। ওই সময় অনুরাধা পেটে আসায় টিল্লুর মা অনুরাধার মাকে মেরে ফেলার চেষ্টা করছিল, কিন্তু কোনো মতে অনুরাধার মা সেখান থেকে পালিয়ে যায়। এই জন্য টিল্লু তার বাবার কাছে অনুরাধার মায়ের বিষয়ে জানতে চায়। টিল্লুর বাবা তখন তার আলমারির দিকে ইশারা করে দেখিয়ে দিলে টিল্লু ওই আলমারির মধ্যে অনুরাধার মায়ের একটি ফটো দেখতে পায়। আর এই জন্যই মূলত টিল্লু অনুরাধাকে মারতে ওই বাড়িতে গিয়েছিল। কিন্তু টিল্লু ওই বাড়িতে গিয়ে দেখে অনুরাধার তার মাকে কেউ খুন করে গেছে। টিল্লু তখন স্বামীর সাথে কথা বলে যে ওদেরকে তো কেউ খুন করে ফেলেছে। স্বামী বলে, ঠিক আছে, তুমি এক কাজ করো, ওদেরকে যে অস্ত্র দিয়ে খুন করা হচ্ছে সেটা নিয়ে আসো, আমি পূজা করে খুনের ক্রেডিটটি তোমাকে দেওয়ার চেষ্টা করব। তাই স্বামীজির কথা মতো যে হাতুড়ি দিয়ে পিটিয়ে ওদেরকে হত্যা করা হয়েছিল, ওই হাতুড়িটি নিজের বাড়িতে নিয়ে আসে। এমনকি আমরা এটাও দেখতে পাই, ওই রাতে টিল্লু কার্তিককে যে পার্সেলটি দিয়েছিল, ওই পার্সেলটির মধ্যে ওই হাতুড়িটি ছিল, যেটা সে কার্তিককে সেফ রাখতে বলেছিল। টিল্লুর ভাষ্যমতে এটাই ঘটেছিল। কিন্তু টিল্লু যেমনটা বলছে, সবকিছু শোনার পর কার্তিক শুধু টিল্লুর কাছে জানতে চায়, মানলাম তুমি ওদেরকে খুন করনি, কিন্তু ওরা যদি জীবিত থাকতো তাহলে তো তুমি নিশ্চয়ই ওদেরকে খুন করতে। তবে এখানে সবথেকে বড় প্রশ্ন, টিল্লু যদি ওদেরকে খুন না করবে তাহলে খুনটা কে করল? এরপরই মূলত আসল খুনিকে দেখানো হয়। আর এ খুনি অন্য কেউ নয়, সিন্ধের স্ত্রী শালিনী। আর ওই দিন সিন্ধেকে জিজ্ঞাসাবাদ করার সময় শালিনী পিছে থেকে কার্তিকের মাথায় আঘাত করে কার্তিক এবং সিন্ধু দুজনকে বেঁধে ফেলেছিল। মূলত সিন্ধে এবং শালিনীর ছেলেরা যখন কিডনির রোগে আক্রান্ত হয়েছিল, তারা জানতে পেরেছিল যে কোনো কিডনি ডোনার না পেলে তাদের ছেলেকে বাঁচানো যাবে না। তখন শালিনী একসময় নিজেকেই শেষ করে দেওয়ার প্ল্যান করেছিল। তবে ওই মুহূর্তেই সিন্ধে খুঁজতে খুঁজতে অনুরাধার বিষয়ে জানতে পেরে শালিনীকে অনুরাধার বিষয়ে জানায়। আর এরপর শালিনী সিন্ধেকে পুরো প্ল্যানটি দিয়েছিল যে তুমি এইভাবে কাজ করো, তুমি ওদেরকে বলবে আমি তোমাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছি, এরপর ওকে বিয়ের অফার দিবে, আর বিয়ের এক সপ্তাহ যেতেই ওকে কোনোভাবে আমাদের ছেলেকে কিডনি ডোনেট করতে রাজি করাবে। সিন্ধু সেই প্ল্যান মতো কাজ করেছিল। কিন্তু সিন্ধে যখন শালিনীর মা আর শালিনীর কাছে ধরা পড়ে গেল, শালিনীর আসল উদ্দেশ্য বুঝতে পারল, তারা এখান থেকে পালিয়ে চলে যায়, যে জন্য শালিনী এবং সিন্ধের দুজনের প্ল্যানটে বানচাল হয়ে গিয়েছিল। আর পরবর্তীতে কিডনির অভাবে শালিনীর ছেলেটা মারা যাওয়ার পর শালিনী ভাবছিল অনুরাধার কারণেই তার ছেলেটি মারা গেছে, কারণ অনুরাধা যদি কিডনি দিত তার ছেলে হয়তো বেঁচে থাকতো। তাই অনুরাধা আর তার মাকে হত্যা করতেই এক বৃষ্টির রাতে শালিনী ওই বাড়িতে গিয়েছিল। অনুরাধার মা জানতো না শালিনী আসলে কে, তাই বৃষ্টিতে ভিজতে দেখে শালিনীকে তার বাড়িতে আশ্রয় দিয়েছিল। আর ওই সুযোগে শালিনী তার সাথে নিয়ে যাওয়া হাতুড়ি দিয়ে অনুরাধার মায়ের মাথা ফাটিয়ে তাকে খুন করে। আর শব্দ পেয়ে মাকে বাঁচাতে আসলে শালিনী অনুরাধার মাথায় আঘাত করে অনুরাধাকেও খুন করে উপরের ওই ঘরে ফেলে গিয়েছিল। এই ছিল অনুরাধা আর তার মায়ের খুনের রহস্য। সবকিছু জানার পর শালিনী কার্তিককে শ্যুট করতে যাচ্ছিল, কিন্তু শালিনী জানতো না কার্তিক আগে থেকেই ওই গানের বুলেট সরিয়ে রেখেছে। কার্তিকের কথা আমি এখানে কাউকে মারতে আসিনি, শুধুমাত্র সত্যটা জানতে এসেছিলাম। এরপরে কার্তিক নিজের চেয়ারটিকে ভেঙে নিজের বাঁধন খুলে গানটি নিয়ে নেয়। শালিনীও তার ডর থেকে গান বের করতে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে কার্তিক তার পকেট থেকে ম্যাগাজিন বের করে গানে লোড করেই শালিনীকে শ্যুট করে দেয়। তবে শালিনীর বডিতে শ্যুট করেনি, শুধুমাত্র হাতে শ্যুট করেছে। কার্তিক দুজনকে বেঁধে ফেলে, কারণ কার্তিকের কথা আমি তোমাকে মেরে ফেললে তুমি তোমার কৃতকর্মের সাজা ভোগ করবে কিভাবে? আমি চাই তুমি সারা জীবন জেল খেটে জেলে বসে ধুকে ধুকে তোমার সাজা ভোগ করো। এরপরই মূলত দুজনকে বেঁধে রেখে কার্তিক স্মোক করতে বাইরে এসেছিল। আর নিজের কাছে সিগারেট না থাকায় টং দোকানে দাঁড়িয়ে প্রতাপকে কল করে পুরো বিষয়টি বলেছিল যে খুনের রহস্য আমি জানতে পেরেছি, ওদেরকে আমি ঘরের মধ্যে আটকে রেখেছি, আপনি দ্রুত আসুন। আর প্রতাপের কল কাটতেই কার্তিক লক্ষ্য করে রাস্তার পাশে একটি বাচ্চা মেয়ে বল নিয়ে খেলা করছিল। হঠাৎ ওই বলটি রাস্তার মাঝখানে এসে পড়ে। ঠিক ওই সময়ই সেদিক দিয়ে দ্রুত গতিতে একটি ট্রাক আসছিল, তাই কার্তিক ওই মেয়েটিকে বাঁচাতে গিয়ে নিজে ট্রাক চাপায় মারা যায়। দাঁড়ান, কার্তিক যদি ওই দিন ওই ঘটনায় মারা যাবে, তাহলে ওই ঘটনার পর মানে নির্বাচনের দিন টিল্লুর সাথে কিভাবে দেখা করলো? মূলত কার্তিক যেদিন টিল্লুর সাথে দেখা করতে গিয়েছিল, ওই দিন টিল্লু কার্তিকের সাথে কথা বলার পর সবকিছু জানানোর পর শেষ পর্যন্ত বুঝতে পারে সে যে কার্তিকের সাথে কথা বলছে সে স্বাভাবিক কোনো কার্তিক নয়, কারণ এটা ছিল কার্তিকের আত্মা। একসময় টিল্লু যখন কার্তিকের উদ্দেশ্য বুঝতে পেরে তার গান দিয়ে কার্তিককে মারতে চাপে, ঠিক তখনই কোনো অদৃশ্য শক্তি টিল্লুকে দিয়ে গান তুলিয়ে নিজেকে শ্যুট করতে বাধ্য করে। আর এরপরে টিভিতে প্রকাশিত হয় টিল্লু নির্বাচনে জয়লাভ করেছে, কিন্তু সেটা শোনার জন্য সে আর জীবিত নেই। সাথে আমরা এটাও দেখতে পাই কার্তিক যখন এই বাড়িতে প্রবেশ করছিল
তখন একমাত্র টিল্লুই কার্তিককে দেখতে পেয়েছিল। মানে টিল্লু ওয়াচম্যানকে বলছিল যে ওকে আমি চিনি, আসতে দাও। টিল্লু কার্তিককে দেখলেও ওয়াচম্যান তখন কার্তিককে দেখতে পায়নি। আর পুলিশ এই ঘটনাটিকে আত্মহনন বলে কেসটি ক্লোজ করে দিয়েছিল। তবে প্রতাপের মুখে সবকিছু শোনার পর ডেপুটি সুপারিনটেন্ডেন্ট জান্সি বলছিল এটা কোনোভাবে আত্মহনন হতে পারে না, কারণ পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী টিল্লু ছিল বাঁহাতি, শ্যুট করা হচ্ছে ডান দিক দিয়ে। এখানে নিশ্চয় কোনো একটা রহস্য লুকিয়ে আছে, কিছু একটা মিস তো নিশ্চয় হয়েছে। কিন্তু জান্সির এই প্রশ্নের জবাব প্রতাপের কাছে নেই। ওই সময় টিল্লু মারা যায়, কেসও ক্লোজ হয়ে যায়। আর অন্যদিকে অনুরাধার তার মাকে খুনের দায়ে সিন্ধের স্ত্রী শালিনী এখন কারাগারে। আবার কেসটা এমনভাবে ক্লোজ হয়ে গেলেও পুরো বিষয়টা ভালো করে বোঝার পর জান্সি প্রতাপকে শুধু একটা কথাই বলে, কার্তিক তো রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, টিল্লুর মৃত্যুটাও আত্মহনন দেখে ক্লোজ করা হয়েছে। কিন্তু টিল্লুর মৃত্যুটা আত্মহনন ছিল না, এটা নিশ্চয়ই খুন ছিল। আর আপনি সবকিছু জেনে বুঝেও না জানার ভান করছেন। জবাবে প্রতাপ শুধু বলে, কিছু কিছু সময় নীরবতায় সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। আর এর ভিতর দিয়ে আমাদেরকে এটাই বোঝানো হয় 12A রেলওয়ে কলোনির রহস্য এখানে শেষ হলেও 13B রেলওয়ে কলোনির রহস্য এখনও উন্মোচিত হয়নি। তার মানে 13B রেলওয়ে কলোনি নামে কোনো মুভি সামনে আসতে যাচ্ছে, যেটা এই মুভির সিকুয়েল হবে। আর সেখানেই হয়তোবা সব প্রশ্নের উত্তর জানা যাবে। মূলত মা ওরি পলিমেরা মুভিটি যারা দেখেছেন তারা ভালো করে জানেন যে ওই মুভিতে কিভাবে টুইস্টগুলোকে দেখানো হয়েছিল। এই মুভিটাও সেই একই পরিচালক তৈরি করেছেন, তো এখানেও তেমন কোনো টুইস্ট থাকার সম্ভাবনা সব থেকেই বেশি। আর প্রথমে আমি যেটা বলেছিলাম, এই মুভি পুরোটাই ফিকশনাল নয়, এই মুভিটা একটি সত্য ঘটনার ভিত্তিতে তৈরি করা হয়েছে। তো এই মুভির যে সত্য ঘটনাটা সেটা হচ্ছে, আমি প্রথমেই বলেছিলাম 2002 সালে কুন্দনবাগে এমন একটি বাড়ি ছিল যেখানে এক নারী 2 সন্তান নিয়ে বসবাস করত। হঠাৎ করে বাড়ির আশেপাশের মানুষজন ওই বাড়িটি বন্ধ দেখতে পায়। তারা ধরে নিয়েছিল ওই বাড়িতে যারা ছিল তারা হয়তো বা কোথাও চলে গিয়েছে। কিন্তু হঠাৎই একদিন ওই বাড়ির মধ্যে ওই মহিলা এবং তার 2 বাচ্চার মৃতদেহ পাওয়া যায়। অনেকদিনের পুরনো হয় বডি একদম গলে গিয়েছিল। পুলিশ ধারণা করছিল কমপক্ষে 6 মাস আগে তাদের মৃত্যু হয়েছে। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয়, ওই বাড়ির আশেপাশে যে প্রতিবেশীরা বসবাস করত, পুলিশ যেদিন জানতে পারলো তারা মারা গিয়েছে, মানে বডি যেদিন উদ্ধার হলো তার 3 দিন আগে পর্যন্ত ওই মহিলা এবং তার বাচ্চাদেরকে ওই বাড়িতে ঘোরাফেরা করতে দেখেছে। তবে ওই বাড়িতে এক্স্যাক্টলি কী হয়েছিল আর তারা যেটা দেখেছিল সেটা আসলে কী ছিল, তার রহস্য আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি। যে জন্য একসময় ওই বাড়িটি হন্টেড বলে পরিত্যক্ত ঘোষণা করে দেয়া হয়। এরপর থেকে ওই বাড়িতে আজ পর্যন্ত কেউ যায়নি। এটাই ছিল মূলত ওই বাড়ির রহস্য। তো সবশেষে আমি শুধু আপনাদের কাছে জানতে চাইব, আপনাদের কি মনে হয় টিল্লুর খুন কে করেছিল? টিল্লুর খুন কি কার্তিক করেছিল, না কার্তিকের আত্মা? কার্তিকে আদৌ মারা গিয়েছে নাকি বেঁচে আছে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। আর দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।